আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জ্যোতির আম্মাকে আমি এতটাই ভালোবাসতাম যে ওর ঠকানোটা আমি আজও মেনে নিতে পারিনি। তাকে জড়িত সবকিছুকে আমি ঘৃণা করি, তাকেও ঘৃণা করি। এমনকি জ্যোতি আর মিথির মধ্যে তার রক্ত আছে বলে জ্যোতি আর মিথিকেও ঘৃণা করে এসেছি। তবে এর আড়ালেও একটা সত্য আছে রাজ। প্রকাশ্যে আমি জ্যোতিকে ঠিক যতটুকু অবহেলা ততটুকু ক্ষোভ দেখাই, আড়ালে আমি ওকে সন্তান হিসেবে ততটুকুই ভালোবাসি। জ্যোতি আমার মেয়ে হওয়া সত্ত্বেও ওর সাথে আমার সম্পর্কটা বাকি 10 জন বাবা মেয়ের মতো কোনো কালেই ছিল না। তবুও আমি ওর ভালো চাই, সবসময় ওর মঙ্গল কামনা করি। তাই আমি চাই না জ্যোতির জীবনের পরিণতি আমার মতোই হোক। জ্যোতিকেও জীবনে কেউ আমার মতোই ক্রমশ ঠকিয়ে যাক চাই না আমি। যদি আগেই জানতাম তোমার প্রেম সম্বন্ধে, তাহলে সেদিন কোনোভাবেই অতটা রাগ, অতটা ক্ষোভ নিয়ে ওকে বিয়ে করতে জোর করতাম না আমি। এবার কানে আসলো মেহেরাজ ভাইয়ের গলা। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আমি কি জ্যোতিকে ঠকিয়ে যাচ্ছি, এটাই বলতে চাইছেন চাচা? আবার থমথমে গলায় বলে উঠলেন, ঠকাচ্ছ না সেটা তো তুমিই ভালো জানো রাজ। তবে এতটুকু অনুরোধ করবো, জ্যোতিকে মিথ্যে মায়া বেঁধে রেখে ঠকাবে না দয়া করে। বাবা হিসেবে এটুকু আমি চাইতেই পারি বলো। আর যদি ঠকানোর উদ্দেশ্য থেকেই থাকে, তবে আমি বলবো এখনই এই সম্পর্কটা ভেঙে দাও। একসঙ্গে দুইজনের বাস এক হৃদয়ে হয় না। মেহেরাজ ভাইয়ের উত্তর আসলো একটু পর। বললেন, সম্পর্ক ভাঙার হলে আমি ওকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলতাম না। শুরু থেকে বিয়েটা মেনে চুপ করে থাকতাম না। এমনকি ধীরে ধীরে সামান্দার থেকে দূরে সরারও চেষ্টা করতাম না চাচা। আব্বা তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়লেন। কিন্তু সাম্মান্তকে ভুলেও তো যাওনি। মেহেরাজ ভাই পাল্টা উত্তরে বললেন, ভালোবাসা অত সহজে ভোলা যায় না চাচা। আপনি পেরেছেন চাচিকে বলতে? এই যে বলেছেন চাচিকে আপনি ঘৃণা করেন, ঘৃণাটা আসলে ভালোবাসারই অন্য রূপ। আমরা কাউকে ভালো না বেশি শুরু থেকে ঘৃণা করে আসতে পারি না। কি বলতে চাইছো? আপনার মনে যেমন চাচির জন্য জায়গাটা সবসময় আছে, তেমনি সামান্তাকে জীবনের প্রথম ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়েছি বলেই ওর জায়গাটা এখনো মন থেকে একেবারের জন্য মুছে দিতে ব্যর্থ আমি। মেহেরাজ ভাইয়ের এই কথাটা শোনার পরই চোখ বুঝে নিলাম। নিঃশ্বাস ঘন হলো। আবারও টের পেলাম আমি মেহেরাজ ভাইয়ের ঘাড়ে আস্ত একটা বোঝা। আমার প্রতি মেহেরাজ ভাইয়ের সমস্ত যত্ন, সমস্ত শাসন শুধু এবং শুধুই দায়িত্ব। শুধুমাত্র একটা মানুষের দায়িত্ব হিসেবে তার ঘাড়ের উপর চেপে থাকাটা কি ভীষণ লজ্জাজনক। বিষয়টা এই মুহূর্তে আমি খুব করে টের পেলাম। অপমানে জর্জরিত হলো হৃদয়। চাপা কষ্ট আর আশা হতো মন নিয়ে এবার দরজাটা লাগালাম। খাটে শরীর এলিয়ে চোখ বুঝলাম দ্রুত। চোখের উপর ভেসে উঠলো একের পর এক স্মৃতি। মেহেরাজ ভাইয়ের দেখা মিলল আবারও রাতে। ফের বাসায় ফেরার উদ্দেশ্যে খাবার খাওয়ার পর কাপড় গুছাতে বলতেই আমি বলে উঠলাম, মেহেরাজ ভাই, আমি বরাবরই আপনার দায়িত্বে মুগ্ধ হয়ে এসেছি। সত্যি আপনি একজন দায়িত্ববান পুরুষ। আমি চাইছি না যে দায়িত্ব রূপিয়ে আমি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াই। আমার জন্য দায়িত্ব পালন করতে গিয়ে কেন শুধু শুধু নিজের ভালোবাসা বিসর্জন দিবেন? একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে থাকাটা খুবই লজ্জাজনক। আপনার উচিত আমাকে দয়া না করে আমাকে আমার মতো বাঁচতে দেয়া। আমি আপনার দয়া চাই না। লোক দেখানোর দায়িত্ব আর পালন করবেন না দয়া করে। এতে আপনি লোকের চোখে মহান হতে পারলেও আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। মেহেরাজ ভাই থমথমে গলায় বললেন, লোক দেখাচ্ছি আমি এসব করে? তাছাড়া আর কি হতে পারে? কিছুই নয়, ব্যাগ গুছিয়ে নে, কাল ফিরে যাব। আমি শ্বাস টানলাম। মৃদু আওয়াজে বললাম, একটা অনুরোধ রাখবেন মেহেরাজ ভাই? আমাকে আর দায়িত্বের বেড়াজালে জড়াবেন না প্লিজ। তবে হ্যাঁ, দায়িত্ব হোক বা দয়া হোক না কেন, এই কয়টা দিন এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এইটুকু সহানুভূতি কখনো ভুলবো না। তবে নতুন করে আর সহানুভূতি দেখাবেন না দয়া করে প্লিজ। মেহেরাজ ভাই চোয়াল শক্ত করে লালাবো চোখে তাকালেন। গমগমে স্বরে বলে উঠলেন, তোর অনুরোধটা রাখতে পারছি না। কাল ফিরে যাচ্ছি, এইটুকুই শেষ কথা। হোক সেটা দায়িত্বের জন্য বা সহানুভূতির জন্য। দায়িত্ব আর সহানুভূতি থেকে একা থাকা কি ভালো নয়? এখন তোকে একা ছেড়ে যাওয়াতে মন সায় দিচ্ছে না। যদি কোনোদিন সত্যি প্রয়োজন পড়ে তোকে একা ছাড়া, তখন বাধা দিব না। তুই তখন বাঁচতে পারবি নিজের মতো। মেহেরাজ ভাই কথাগুলো বলেই বিছানায় শটানো হয়ে শুয়ে পড়লেন। আমিও আর দাঁড়ালাম না। দাদির ঘরে এসে খাটে শরীরটা এলিয়ে দিলাম। চোখ জোড়া মেলে উপরের দিকে তাকিয়ে থাকলাম নির্বিকার ভাবে। কেন জানি না মেহেরাজ ভাইয়ের বলা শেষ কথাগুলো একেবারেই পছন্দ হলো না আমার। সেদিন মেহেরাজ ভাইয়ের মতে অবশেষে জিতে গেল।
আমাকে ফের ফিরে আসতে হলো মেহরাজ ভাইদের বাসায়। তবে এই 1 মাসেও মেহরাজ ভাই যথেষ্ট যত্ন নিয়েছেন, যথেষ্ট আগলে রেখেছেন অভিভাবকের ন্যায়, আপন মানুষের ন্যায় শাসনও করেছেন, কখনো বা আবার রক্তলাল চোখ দেখিয়ে রাগও দেখিয়েছেন। আমি এখন এসবে অভ্যস্ত, বলা যায় মেহরাজ ভাই মানুষটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবুও তাকে অভ্যাস রূপে মেনে নিতে মন চায় দেয় না। ফের যদি অভ্যাস ভেঙে যায়, ফের যদি মানুষটা হারিয়ে যায়। ছাদের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো ভেবেই ফের পা বাড়ালাম বাসার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে বাসায় যেতেই চোখে পড়লো নাফিসার কাটা হাত। ফিরনিকে রক্ত বের হচ্ছে। মেহরাজ ভাই সেই কাটা হাতে হাত রেখেই রাগ নিয়ে বললেন, চুরি ধরতে কে বলেছিল তোমায়? আর ধরবে চুরি? এতটুকু মেয়ের চুরি দিয়ে কি কাজ থাকে? এখন কাটলো তো হাত। নাফিসা ঠোঁট উল্টে রেখেছে, যেন একটু হলেই কেঁদে দিবে। মেহু আপু পাশে বসে মুচকি হাসছে। নাফিসা কাঁদো কাঁদো গলায় বলল, মেহরাজ ভাই আবারও গম্ভীর গলায় বললেন, যদি বেশি কেটে যেত কি হতো তাহলে? মেহরাজ ভাইয়ের কথাটা শুনে মনে পড়লো আমার কাটা হাতে মেহরাজ ভাইয়ের সেই ঔষধ লাগানোর দৃশ্য। মাঝে মাঝে এইভাবে সতর্ক করে শাসন করেন মেহরাজ ভাই। সেই শাসনকে অস্পষ্টভাবে অন্য কিছু ভেবে নিয়েছিলাম আমি। তবে এই যত্নটা মেহরাজ ভাই সবাইকেই করেন। যেমন নাফিসাকেও শাসন করলেন। আমি মনে মনে তাচ্ছিল্য নিয়ে হাসলাম। ভালোবাসা না পাওয়া মানুষগুলো আসলেই অদ্ভুত। অল্প একটু ভালোবাসা পেলেই ভেবে নেয় অনেক কিছু, যেমনটা আমি। ভাবনাগুলো ভেঙেছিল সেই দিন আব্বার প্রশ্নের বিনিময়ে মেহরাজ ভাইয়ের উত্তরে। আজকাল আর এইসব যত্ন শাসন বিশেষ বোধ করি না। এসবে মেহরাজ ভাইয়ের অন্য অনুভূতি জড়িত আছে এমনটাও আর ভাবি না। আমি এগিয়ে গেলাম আরো কয়েক পা। নাফিসা নরম গলায় বলল, মেহরাজ ভাই শুনলেন, তারপর হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, আর কখনো ধরবে না চুরি, মনে থাকবে? নাফিসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়লো, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল বাসা থেকে। আমি এক নজর তাকিয়ে নিজের রুমে গিয়ে ড্রয়ার খুললাম। মেহরাজ ভাই এই কয়েকদিনে চাকরির পরীক্ষার জন্য অনেক ব্যস্ত ছিলেন, তাই ওনাকে সামনাসামনি পাওয়া হয়নি বলেই আব্বার পাঠানো হাত খরচের টাকাটা আর দেয়া হয়নি। এর আগের বার যখন 1 মাস থেকেছিলাম এই বাসায়, তখন হাত খরচের টাকাটা দেওয়ার কথা মাথায় আসেনি। তবে এইবার মাথায় এসেছে। এবার টাকাটা না দিতে পারলে আস্ত এক বোঝা বোধ হবে নিজেকে। নিজের কাছে নিজেরই অস্বস্তি লাগবে এইভাবে এই বাসায় পড়ে থাকতে। হাত বাড়িয়ে আবার পাঠানো টাকাটা নিয়ে দ্রুত মেহরাজ ভাইয়ের সামনে দাঁড়ালাম। ততক্ষণে মেহু আপু নিজের রুমে চলে গিয়েছেন। আমি টাকাটা এগিয়ে দিয়ে ইতস্তত করে বললাম, মেহরাজ ভাই, আব্বা প্রতি মাসে আমার জন্য কিছু টাকা দেয়, সেই ছোট কাল থেকেই। তখন টাকাটা দাদিকে দিতাম, কারণ আমার দায়িত্ব পুরোপুরিভাবে দাদির উপর ছিল। এখন এই টাকাটা আপনাকে দেওয়া উচিত, কারণ আমার খাওয়া পড়ানো সবটা তো আপনিই দেখছেন। তাই টাকাটা নিন। মেহরাজ ভাই শান্ত হয়ে সবটা শুনলেন। ভ্রুজোড়া কুচকে শান্ত স্বরে বললেন, তুই আমায় টাকা দেখাচ্ছিস? মৃদু আওয়াজে বললাম, না, তবে এমন ভাবে আপনাদের ঘাড়ের উপর বসে খাওয়াতেও আমার নিজেরই খারাপ লাগবে মেহরাজ ভাই। দায়িত্ব পালন করছেন ভালো, তবে এতটা বোঝা হিসেবে অন্যের ঘাড়ে পড়ে থাকাটা আমাকে স্বস্তি দেবে না। আব্বা টাকাটা আমার থাকা খাওয়ার জন্যই দিতেন। থাকা খাওয়াটা যেহেতু আপনাদের এখানেই হচ্ছে, তাই ভাবলাম আপনাকেই টাকাটা দেওয়া উচিত। অ্যাডমিশনের জন্য তো আবার নাবিলার সাথে কোচিংয়েও ভর্তি করিয়েছেন, সেখানেও অনেক টাকা লেগেছে জানি। আপনি আবার এমন ভাববেন না যে আমি আপনাকে ছোট করছি মেহরাজ ভাই। মেহরাজ ভাই চোখ মুখ কঠিন করলেন, চল শক্ত করে বললেন, আমি বেকার বলে তুই আমায় এখন এসব বলছিস? তোর কি মনে হচ্ছে বেকার বলে বউ খাওয়ানোর ক্ষমতা নেই আমার? এখন তোর বাবার টাকা নিতে হবে আমায়? শোন, বাসা ভাড়া আর টিউশনি মিলিয়ে যথেষ্ট চলে আমাদের। তোর থেকে টাকা নেওয়ার প্রয়োজন পড়বে না আমার। কথাটা থমথমে মুখে বলে দিয়ে মেহরাজ ভাই চলে গেলেন। আমি স্থির দাঁড়িয়ে থাকলাম। ভুল কিছু কি করেছি আমি? উনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে, কিন্তু দায়িত্ব দিয়ে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? এভাবে দায়িত্ব হিসেবে থাকাটাও যে ব্যাপক অস্বস্তির। সেদিনকার মিনার ভাইয়ের চিঠিটা মেহরাজ ভাই দেখতে পেল আরো মাস কয়েক পরে। ততদিনে ভর্তি পরীক্ষা শেষ হলো। ভাগ্যক্রমে ভালো সাবজেক্ট সমেত নাম এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অবশেষে ভর্তি হতে হলো সুদূর চট্টগ্রামে। এতদিনের বসবাস ছেড়ে হুট করেই নতুন শহরে পাড়ি জমানো, নতুন পরিবেশে মানানো, এগুলো নিয়ে অল্প সংকোচ থাকলেও তখন আমার চট্টগ্রামে চলে যাওয়ার প্রস্তুতি চলছিল। দুর্ভাগ্যক্রমে সেই দিনই ছাদের কার্নিশ ঘেঁষে মেহরাজ ভাই আর সামান্তাপুকে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখলাম। শুধু যে দাঁড়িয়ে ছিল এমনটা নয়, মেহরাজ ভাইয়ের হাতটাও সামান্তাপুর হাতের মুঠোয় ছিল।
প্রেমিক প্রেমিকা হিসেবে বিষয়টা বোধহয় তাদের ক্ষেত্রে অতি স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই আমি স্থির দাঁড়িয়ে থেকে দেখতে পারলাম না বেশিক্ষণ। এক দৌড়ে আবারও সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম তৎক্ষণাৎ। ওনাদের মাঝে কি কথা হলো পরে, আর ওনাদের মাঝে কি ঘটলো কিছুই আর দেখার ইচ্ছে জাগলো না। চোখের উপর ভাসলো কেবল সামান্তাপুর হাতের মুঠোয় থাকা মেহেরাজ ভাইয়ের হাতটা। কেন জানি না আমার মন মেহেরাজ ভাইয়ের থেকে এরূপ আচরণ আশা করেনি, মেনে নিতে পারলো না এরূপ আচরণ। মনে মনে ভাবলাম চট্টগ্রামে চলে যাওয়াটাই একমাত্র মুক্তি। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে ঝুলে থাকার অপমান থেকে মুক্তি মিলবে অন্তত আমার। এসব ভাবতে ভাবতে দুপুরটা কেটে সন্ধ্যা হলো। আমি বসার ঘরে মেহু আপুর সাথে বসে কথা বলছিলাম। সে সময় মেহেরাজ ভাই উপস্থিত হলেন তার টান টান বদন নিয়ে। আমি খেয়াল করলাম ওনার চোখ মুখ লাল হয়ে আছে, রেগে থাকলে যেমনটা হয় সাধারণত। তবে ওনার রাগের কারণটা বুঝে উঠলাম না আমি। মেহেরাজ ভাই বুকে হাত গুজে বলে উঠলেন আমায়, জ্যোতি, ওঠো, তোর সাথে কিছু কথা আছে আমার। আমি অবাক হয়ে তাকালাম। আমার সাথে বিশেষভাবে কথা বলার মতো তো কিছু নেই ওনার, তবুও বললাম, বলুন মেহেরাজ ভাই। মেহেরাজ ভাই কপাল কুঁচকালেন, ভ্রু উঁচিয়ে রাগ নিয়ে বললেন, উঠতে বললাম না? আমি উঠলাম। ছোট্ট শ্বাস ছেড়ে বললাম, উঠেছি, কি বলবেন বলেন। মেহেরাজ ভাই গম্ভীর গলায় বললেন, আমার পিছু পিছু আয়। এই বলে মেহেরাজ ভাই নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। পিছু পিছু গেলাম আমিও। মেহেরাজ ভাই নিজের ঘরে গিয়ে চেয়ার টেনে বসলেন। এবার চোখ মুখ গম্ভীর করে প্রশ্ন ছুড়লেন, তুই কি মিনারকে ভালোবাসিস? তোদের মাঝে কি সম্পর্ক আছে জ্যোতি? আকস্মিক এমন একটা প্রশ্নে হতবিহ্বল হয়ে গেলাম আমি। মেহেরাজ ভাই ফের তারা দেখিয়ে বলে উঠলেন দাঁতে দাঁত চেপে, কিছু জিজ্ঞেস করেছি আমি তোকে, উত্তর না দিয়ে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি তাকালাম স্থির হয়ে, বললাম, প্রশ্নটা আবার করুন। মেহেরাজ ভাই সরু চাহনি তাকালেন আমার দিকে, হাত জোড়া বুকে গুজে নিয়ে মুখ টান টান করলেন, বলে উঠলেন গম্ভীর স্বরে, তোর আর মিনারের রিলেশন চলছে নাকি আগে রিলেশন ছিল? মেহেরাজ ভাইয়ের থেকে পুনরায় এইরূপ প্রশ্ন শুনে মনে মনে রাগ অনুভব হলো। বিয়ের পর সামান্তাপুকে প্রকাশ্যে বহুবার মেহেরাজ ভাইকে জড়িয়ে ধরতে দেখেছি। আমি তো কখনো মেহেরাজ ভাইয়ের বিষয়ে এভাবে প্রশ্ন ছড়িনি। এই যে আজ এতগুলো মাস পরেও মেহেরাজ ভাই ছাদে দাঁড়িয়ে সামান্তাপুর হাত ধরে গল্প করছিলেন, একবারও তো প্রশ্ন করিনি। তাহলে উনি কেন এভাবে ইঙ্গিত করে প্রশ্ন করছেন? মিনার ভাইকে ছোটবেলা থেকে সরল নজরেই দেখে এসেছি, ভাই হিসেবে আপন ভেবেছি, এখনো ভাবি, কিন্তু তাই বলে মিনার ভাইকে প্রেমিক হিসেবে ভালোবাসবো, এই প্রশ্নটা কি উদ্ভট নয়? কাট কাট গলায় উত্তর দিলাম, যদি রিলেশন থেকে থাকেও কি করবেন আপনি? মেহেরাজ ভাই ভ্রু উচালেন, বললেন, তার মানে কি বলতে চাইছিস? রিলেশন আছে তোদের? দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, ধরে নিন আছে, কি করবেন আপনি? মেহেরাজ ভাই এবার রাগে মাথা চেপে ধরলেন নিজের, চোখ জোড়া বুঝে ঘন ঘন শ্বাস ফেললেন দ্রুত। পর মুহূর্তে একদম শান্ত শীতল লালাব চাহনিতে তাকালেন আমার দিকে। আমি তাকিয়ে অবাক হলাম। কি ভীষণ লাল দেখাচ্ছে ওনার চোখ জোড়া। চেহারা শান্ত দেখালেও জ্বলন্ত রাগের উপস্থিতি স্পষ্ট। উনি শান্ত কণ্ঠে একরাশ ক্রোধ নিয়ে বলে উঠলেন, খুন করব, প্রথমে তোকে, তারপর তোর মিনার ভাইকে। আমি তোর আব্বার মতো অতটা সহজ সরল নই যে স্ত্রীকে চোখের সামনে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াতে দেখব চুপচাপ। মেহেরাজ ভাইয়ের এই কথাটাতে স্পষ্ট অথবা স্পষ্টভাবে আম্মার সাথে আমার তুলনা পেয়ে তিক্ত এক অনুভূতি হলো। আমার চলে যাওয়া নিয়ে সারা জীবন সবার থেকে কথা শুনে আসলেও মেহেরাজ ভাইও যে আম্মার মতোই আমাকে চরিত্রহীন ভেবে কথা বলবেন ভাবিনি আমি। বার কয়েক নিঃশ্বাস ফেলে মনের ভেতর জড়ো হওয়া সকল রাগ জেদ নিয়ে বলে উঠলাম এবার আমি কখনো আপনার মতো বিয়ে করে স্বামীর দায়িত্ব পালন করে সবার সামনে মহান সেজে প্রেমিকাকে বুকে জড়িয়ে রাখিনি স্ত্রীর সামনে। আমি কখনো প্রেমিকার হাত ধরে ছাদে গল্পও করিনি মেহেরাজ ভাই। আপনি আমার চরিত্রহীন বললেন কেন, কোন কারণে? আর শুনুন, আমার সাথে কিন্তু মিনার ভাইয়ের তেমন কোনো নোংরা সম্পর্ক নেই যেমনটা আমার ছিল ওই লোকটার সাথে। একটা বিষয় না জেনে না শুনে কথা বলবেন না আপনি। আকস্মিক আমার রাগ নিয়ে বলা কথাগুলোতে বোধহয় মেহেরাজ ভাই কিঞ্চিত অবাক হলেন। চেহারায় রাগ রাগ ভাবটা কিঞ্চিত মিয়ে গেল। কিয়ৎক্ষণ আমার দিকে স্থির চেয়ে থেকে শীতল কণ্ঠে বললেন, ভালোবাসা কখনো নোংরা হয় না। আমি তোদের সম্পর্কটাকে নোংরা বলিনি। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে চরিত্রহীনও বলিনি জ্যোতি। তাচ্ছিল্য নিয়ে বলে উঠলাম, চরিত্রবানও তো বলেননি। হ্যাঁ, আমার আম্মা অন্য পুরুষের সাথে পালিয়ে গেছেন আমায় রেখে। এ নিয়ে আমি সব সময় কথা শুনে এসেছি, সব সময় অবহেলা পেয়েছি সবার থেকে। তার মানে এই নয় যে আমি আমার আম্মার মতো চরিত্রহীন হব। আপনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে আমার আম্মার তুলনাটাই করেছেন মেহেরাজ ভাই।
মেহরাজ ভাই উত্তরে কিছু বললেন না। এবার কিয়ৎক্ষণ চুপ থেকে হাতের 2 আঙুলে কপালে নাড়াতে লাগলেন। তারপর হঠাৎ বললেন, মিনার তোকে চিঠি কেন লিখে? তোকে ও অনেকবার ওর সাথে কথা বলতে দেখেছি আমি। আবার সাইদের কথা অনুযায়ী তুই বইতে লাভ একে তার মধ্যে এম লিখেছিলি। মিনারের নামের প্রথম অক্ষরও এম। এই সব কিছু যা বোঝাচ্ছে আর আমি এতদিন যা ভেবে এসেছি তা সম্পূর্ণ ভিন্ন। সত্যিটা জানতে চাইছি কেবল। মিনার তোকে ভালোবাসে তা জানি, তুইও কি ভালোবাসিস ওকে? তোদের মাঝে সম্পর্ক? মেহরাজ ভাই দ্বিতীয়বার সেই একই প্রশ্নটা ছোড়ার আগেই উত্তর দিলাম, মিনার ভাইয়ের সাথে সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আমি তাকে তখন ভীষণ আপন ভাবতাম, এখনো ভাবি। সবসময় বড় ভাইয়ের মতোই দেখে এসেছি তাকে আমি। আর কিছু? মেহরাজ ভাই হাসলেন। এবার উঠে দাঁড়িয়ে ঠোঁট চওড়া করে বললেন, গুড, এটাই জানতে চেয়েছিলাম। সমস্যা হলো মিনার তোকে বোনের মতো দেখে না। এই চিঠিতে তা স্পষ্ট লেখা আছে। মেহরাজ ভাই চিঠিটা এগিয়ে ধরলেন। আমি সরু চাহনিতে তাকিয়ে থেকে দেখলাম মিনার ভাইয়ের সেই চিঠিটা। এটা সে মাস কয়েক আগেই একবার পড়েছিলাম। তারপর যে কোথায় রেখেছিলাম নিজেরও আর খেয়াল নেই। মেহরাজ ভাই কি করে পেলেন চিঠিটা তা নিয়ে ভেবেই বললাম, চিঠিটা আপনার কাছে কি করে মেহরাজ ভাই? মেহরাজ ভাই ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়লেন। কেন? চিঠি ব্যক্তিগত বিষয়দের বলে দেখা উচিত হয়নি? শক্ত গলায় বলে উঠলাম আমি। যদি বলি উচিত হয়নি? মেহরাজ ভাই অন্যদিকে তাকিয়ে বলেন, আমি মনে করছি উচিত হয়েছে। আর কিছু? আমি বিনিময়ে উত্তর না দিয়ে নির্লিপ্তভাবে চেয়ে থাকলাম। মেহরাজ ভাই নরম গলায় আবারও বললেন, তোর ব্যক্তিগত চিঠি পড়ে নেওয়ার জন্য রাগ করেছিস নাকি কষ্ট পেয়েছিস, কোনটা? আমি উত্তর দিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, আমি কিন্তু কখনো আপনার বিষয়ে প্রশ্ন করিনি মেহরাজ ভাই। আপনার কিংবা সামান্তাপুকে এত কাল চোখের সামনে দেখিয়েও কোনো নোংরা ইঙ্গিত করিনি আমি। কথাটা বলে আর দাঁড়ানোর ইচ্ছে হলো না আমার। দ্রুত চলে এলাম নিজের ঘরে। একে ডায়েরির প্রত্যেকটা পাতা পড়েই তপ্তশ্বাস ফেলল মেহেরাজ। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো খালি। এই পর্যন্ত লিখে হয়তো ডায়েরিটাতে আর লেখা হয়ে ওঠেনি জ্যোতি। মেহেরাজ গাঢ় শ্বাস ফেলে আরো একবার কালচে রাঙা ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টিয়ে বিছানার একপাশে রাখল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল সকাল 10টা। পুরো একটা নির্ঘুম রাত কেটে গেল তার, শুধুমাত্র একটা ডায়েরি পড়তে গিয়ে। এ নিয়ে দ্বিতীয়বার সে জ্যোতির ব্যক্তিগত ডায়েরি পড়েছে। প্রথমবার পড়েছিল যখন জ্যোতি কিশোরী। প্রথম প্রণয়ের আবেগ অনুভূতি সম্পূর্ণটাই সেবার সে ডায়েরিতে রাঙিয়ে তুলেছিল সে। দ্বিতীয়বার পড়ল আজ, যে ডায়েরিটাতে তার আর জ্যোতির আকস্মিক বিয়ে হতে প্রায় বছর খানিকের গল্প সাজানো। তবে সে গল্পটাই তাদের দুজনের প্রণয় নেই, ভালোবাসা নেই। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বেলকনিতে গিয়ে গ্রিল ধরে ভাবতে লাগলো এক মায়াবী প্রতিচ্ছবিকে। ওড়না দিয়ে মাথায় ঘুমটা টানা, মুখে তীব্র রাগ কিংবা জেদ, আর চোখ জোড়ার ধারালো স্পষ্ট চাহনি। মুহূর্তে বুকের ভেতর চিনচিন করে উঠল কেমন। প্রতিচ্ছবিটা অবশ্য আর কারো নয়, জ্যোতির প্রতিচ্ছবি, যার প্রতি শুরু থেকে কেবল সম্পূর্ণটা দিয়ে দায়িত্ব পালনে আগ্রহী ছিল মেহেরাজ। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে একটা সময় এলো যখন মেয়েটা পৃথিবীতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল, সম্পূর্ণ একা হয়ে পাথরের মতো জমে গেল। মেয়েটা সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষ যে, সে হলো মেয়েটার দাদি। সে দাদিকে মেয়েটা চিরকালের জন্য হারিয়ে ফেলল। মেহেরাজ এবার দায়িত্ব কর্তব্য ভুলে প্রথমবার অনুভব করলো মেয়েটার প্রতি তার মায়া জন্মেছে। দাদি চলে যাওয়ার সেই মুহূর্তে মেয়েটাকে ওভাবে নিস্তেজ আর কঠোর দেখে বুকের ভেতর চাপা কষ্ট অনুভব করলো সে। অস্থিরতায় ছটফট করলো নীরবে। সে অস্থিরতা আড়ালে রেখে সেদিন থেকে মেয়েটাকে আগলে নিতে চেষ্টা চালালো সে। মেয়েটার আপন মানুষ হয়ে ওঠার চেষ্টা করলো প্রাণপণ ভাবে। মেয়েটাকে সবসময়ের জন্য সঙ্গ দিয়ে পাশে থাকার চেষ্টা করলো। সে যে সূচনা হলো মায়ায় জড়ানোর, তার আর সমাপ্তি খুঁজে পাওয়া গেল না। ক্রমশ সেই মায়ায় আষ্টপৃষ্ঠে জড়িয়ে গেল। ছিন্ন ভিন্ন হলো মেয়েটার ধারালো ব্যক্তিত্ব, ধারালো চাহনি, স্পষ্ট জবাব আর একরাশ জেদ। সে সব ভেবে আনমনে হাসল মেহেরাজ। বুকের বাঁ পাশে হাত চেপে মৃদু স্বরে বলল, এতকাল ধরে এক তিক্ত অনুভূতি বয়ে নিয়ে যাচ্ছি নিজের ভেতর। আজ সে অনুভূতির তিক্ততা 10 গুণ হলো তোর ডায়েরি পড়ে। এতকাল তুই আমায় স্বার্থপর বললেও আজ আমি বলবো তুই স্বার্থপর জ্যোতি। অপর পাশের লোকটাকে বোঝার চেষ্টাই করিসনি কখনো। মেহেরা জ্যোতির প্রতি ভালোবাসাটা অনুভব করেছিল জ্যোতি চলে যাওয়ার পর।
শুধু চট্টগ্রামে পাড়ি জমানোর পর জ্যোতির সাথে তার যোগাযোগ হয়েছে খুবই কম। বলা যায় বরাবর জ্যোতির স্বল্প কথায় কিংবা ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছে। আর সরাসরি দেখা সাক্ষাৎ বলতে 2 বার জ্যোতির হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে স্বল্প আলাপ, আর মেহুর জন্মদিনে একবার জ্যোতির আগমন এ বাসায়। ব্যাস, এই 3 বছরে এটুকুই যোগাযোগ হয়েছে। এই স্বল্প যোগাযোগে কিংবা ক্ষণিকের কথোপকথনে কখনোই জ্যোতিকে বিশেষ করে নিজের অনুভূতি প্রকাশ করা হয়ে ওঠেনি। অন্তর্মুখী মানুষরা বোধ হয় নিজের অনুভূতি এভাবে মুখে ভালোবাসি বলে স্বীকার করতে পারেও না। তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের যত্নে, তাদের সঙ্গে, তাদের আগলে রাখা মুহূর্তগুলোতে। এ কারণেই বোধ হয় অন্তর্মুখী মানুষদের ভালোবাসা ব্যতিক্রমী, সুন্দর। মেহেরাজ উঠে বেলকনিতে যায়। বছর 2 আগে চাকরিতে জয়েন করেছিল, তবুও মাথায় ছিল চট্টগ্রাম শিফট করার। এ বাসায় সামান্তার উপস্থিতিতে হয়তোবা জ্যোতি সবসময় কষ্ট পুষবে মনে মনে, যন্ত্রণা পাবে কখনো সখনো 2 জনকে একই সাথে দেখলে। অন্যদিকে শুধু চট্টগ্রামে জ্যোতি একা, যাকে একা থাকতে দেবে না বলেই প্রথম অস্থিরতা টের পেয়েছিল। তাকে এভাবে একা ছেড়ে দেওয়াটা অযৌক্তিক। তবু বাস্তবতার কাছে হার মেনে জ্যোতির পড়ালেখা, ভবিষ্যতের কথা ভেবে একা ছেড়েছে। এতগুলো দিন অপেক্ষায় ছিল একটা সুযোগের। অবশেষে সুযোগটা মিলেও গেল। চট্টগ্রামে একটা কোম্পানিতে ভালো পদে চাকরি পেল। জয়নিং ডেট পরের মাসে। মেহেরাজ ততদিনে অপেক্ষা করতে পারল না। মনে মনে সিদ্ধান্ত নিল পরশুই যাবে একবার জ্যোতির সাথে দেখা করে বাসা দেখে আসবে। তারপর পছন্দ মতো একটা বাসা ভাড়া নিয়ে সুন্দর সংসার গোছাবে, আর 5টা স্বামী স্ত্রীর মতো ঘর বাঁধবে। মেহেরাজ হাসি আনমনে এসব ভেবে পকেট থেকে মোবাইলটা বের করে জ্যোতির নাম্বারটা খুঁজে কল দিল মুহূর্তে। জ্যোতিকে সে শেষ কল দিয়েছিল দিন 15 আগে। এর মাঝে না তো জ্যোতি কল দিয়েছে আর না তো মেহেরাজ। জ্যোতি অবশ্য তাকে নিজ থেকে কল দেয় খুবই কম। অথচ মেহুর সাথে জ্যোতির প্রত্যেকটা দিন কথা হয়, প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা গল্প জুড়ে। যখন মেহুকে পায় না কলে কিংবা কোনো বিশেষ প্রয়োজন হয়, তখনই মেহেরাজকে কল দেয় জ্যোতি। মেহেরাজ মনে মনে এসব ভেবে অভিযোগ পুষে। ঠিক তখনই উপাস থেকে কল রিসিভ করে এক মেইলি স্বর বলে ওঠে,